সাজানো গোছানো কিচেন কে না চায়? এই সাজানো গোছানো কিচেনে স্মার্ট গৃহিণীদের জন্য নিয়ে এসেছি ৭ টা স্মার্ট কিচেন টিপস। অতি কাজের। যারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি তারা অনেক বেশি উপকৃত হবেন এবং ভালো লাগবে। তো বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক, অনেক ভালোবাসা। তো আরেকটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের ভিডিও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে শুরু করেন। আর যারা নতুন আজকেই আমার চ্যানেলটা ভিজিট করেছেন, তারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আমি কথা না বাড়িয়ে চলে যাই ১ম টিপসে। আমরা যখন আলু সিদ্ধ করি, এরকম আস্ত আলু যখন সিদ্ধ করি দেখা যায় যে অনেকটা সময় চলে যায়। এতে গ্যাসের অপচয় হয়। আবার সিদ্ধর পরে এই খোসাটা ছাড়ানো কিন্তু অনেক ঝামেলা হয়। তো আমি কাজটা অনেক বেশি সহজ করে দিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে দেখুন। দেখেন, আমি এই যে আলুর যে মাঝ বরাবর একটা গোল দাগ দিয়ে দিচ্ছি। এতে করে আলুর খোসার অংশটা কিন্তু গোল একটা দাগ পড়ে যাচ্ছে। এতে আমার কাজটা করতে সুবিধা হবে। আর আমি আস্ত আলু সিদ্ধ করব যেহেতু, এর ভিতরে যে দেখেন অলরেডি সিদ্ধ করে নিয়ে আসছি। আর এখন এই যে গোল দাগ দেওয়ার কারণে ২ পাশে কিন্তু একটা ভাগ হয়ে গেছে। আর ২ পাশে ধরে টান দেওয়ার সাথেই কিন্তু খোসাটা উঠে আসছে খুব ইজিলি। তো দেখতেই পারছেন। তো এভাবে কিন্তু আমরা আলু সিদ্ধ করে নিতে পারি। এতে করে সময়ও কম যাবে, আবার গ্যাসও সাশ্রয় হবে। আর আলু খোসা ওঠানোর একদম কোনো ঝামেলা থাকবে না। তো কেমন লাগলো বন্ধুরা? ১ম টিপসটা অবশ্যই জানাতে পারেন। এরপরে চলে আসলাম পরবর্তী টিপস। আমরা যখন এই যে ছেলেদের প্যান্টগুলা নাড়ি, দেখা যায় ধোয়ার পরে এই প্যান্টগুলো শুকোতে কিন্তু বেশ সময় লাগে। তো বর্ষাকালে হলে খুবই ঝামেলা হয়। তো এভাবেই সচরাচর নাড়া হয়, তাই না? তো রোদরে শুকাতে গেলে দেখা যায় যে এর নিচের এর মাঝের যে অংশটা এটা কিন্তু শুকাতে অনেকটা সময় লাগে। তো কিভাবে নাড়লে খুব তাড়াতাড়ি শুকাবে আর বাতাসও ঢুকবে, আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। তো এই হ্যাঙ্গারের এই যে ২ পাশে ২ টা দেখতে পারছেন ছিদ্র আরকি আংটা টাইপের। আপনারা এই আংটা যুক্ত যদি হ্যাঙ্গার কেনেন তাহলে কাজটা করতে সুবিধা হবে। না কিনলেও সমস্যা নেই। অন্য হ্যাঙ্গার হলেও যেভাবে ঝুলাবেন আমি দেখিয়ে দিলাম। দেখেন, এভাবে ঝুলিয়ে দিবেন। এতে করে বাতাস ঢুকবে, পকেট পর্যন্ত বাতাস ঢুকবে, রোদ ঢুকবে, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এরপরে চলে আসলাম পরবর্তী টিপস। তো এখানে দেখতে পারছেন আমি একটা কাঁচের বাটির মধ্যে একটা লেবু পুরাটা কেটে নিয়েছি। আমি ৩ টুকরা রস নিবো। যেহেতু এই লেবুতে অনেক বেশি রস, তো ৩ টুকরা আমি রস নিয়ে নিচ্ছি। তো এখানে যতটা রস আছে আমি কিন্তু বের করে পুরাটাই নেওয়ার চেষ্টা করছি। আর ১ টুকরা রেখে দিব। তো আমি এই লেবুটার রসটা পুরোটা চাপার পরে আমি একটু পানি দিয়ে নিচ্ছি। মানে পানিটা ভর্তি করা যাবে না। পানিটা আরকি সামান্য পরিমাণে নিবো। তো যে কাজটা করতে যাচ্ছি সেটাই। আমরা ওভেন পরিষ্কার করি আমাদের যাদের ঘরে ওভেন আছে, তো আমরা বিভিন্ন উপায়ে ওভেন পরিষ্কার করি। সঠিক নিয়মটা কিন্তু অনেকে জানি না। যার কারণে ওভেনের অনেক রকম প্রবলেম হয়। অনেক সময় ওভেনগুলো চলে না। ওভেনগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ওভেনের উপরে যে পাতটা থাকে, লোহার পাতটা থাকে, জং ধরে যায়। তো কিভাবে সঠিক পদ্ধতিতে পরিষ্কার করবেন তার একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এখন আমি এটা ৫ মিনিটের জন্য আরকি মাইক্রোওয়েভে দিয়ে রাখবো। তো ৫ মিনিট যখন মাইক্রোওয়েভে দেয়া ফুটবে, মানে গরম হবে, তখন এর পানিটা বাষ্প আকারে কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়বে। আর বাষ্প আকারে যখন চারিদিকে ছড়িয়ে পড়বে তখন মানে ঘাম আকারে হবে, তখন কিন্তু পরিষ্কার করতে সুবিধা হবে। আরো একটা সুবিধা হবে সেটা হচ্ছে লেবুর রস দেওয়াতে আমরা অনেক সময় অনেক রকম তরকারি, অনেক খাবার এখানে গরম করি। তো এক খাবারের গন্ধ আরেক খাবারে চলে যায় বা ওভেন থেকে গন্ধটা কিন্তু বের হতে চায় না। তো লেবু দেওয়ার কারণে এই গন্ধটা একদম নিমিষে চলে যাবে। তো দেখতে পারছেন বাষ্প আকারে চারিদিকে ছড়িয়ে পড়েছে। এখন আমি একটা শপিং ব্যাগ নিয়েছি। আর এই শপিং ব্যাগ দিয়ে আলতোভাবে ঘষা দিলে এর যে রান্নার পরে যে একটা ফোঁটা একটা শক্ত আবরণ পড়ে থাকে সেটা কিন্তু আলতোভাবে উঠে আসবে। তো দেখতে পারছেন আমি যখন একটু ঘষা দিলাম ওটা কিন্তু উঠে গেছে। আর এই শপিং ব্যাগ নেওয়াতে এটা পরিষ্কার করতে অনেক বেশি সুবিধা হচ্ছে। এখন এই যে আপনাদের দূর থেকে আরেকটু দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পারবেন যে কতটা ময়লা এই শপিং ব্যাগের সাথে উঠে আসছে। আমি এখানে সাদা শপিং ব্যাগ নিয়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে। তো দেখেন, এখানে কিন্তু হলুদ, হলুদ ভাবটা অনেকটাই উঠে এসেছে। শুধু গ্লাসটা দেখাচ্ছি। আর সাথে নিয়েছি একটা ভিজা কাপড়, এখানে পানি চিপে নিচ্ছি মুছার জন্য। তো অনেকে স্প্রে ব্যবহার করেন, ক্লিনার ব্যবহার করেন। তো কোনো প্রকার ক্লিনার কিন্তু এই ওভেনে দেওয়া ঠিক না। যেহেতু এখানে খাবার গরম করা হয়, কোনো ক্লিনার যদি দেওয়া হয়, অনেক সময় যখন ওভেনটা চালু করা হয়, তখন সেটা বাষ্পকারে খাবারের ভিতরে যেতে পারে। এতে স্বাস্থ্যের ঝুঁকি থাকে। এছাড়া ওভেন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন আমি টার্ন টেবিলটার এই যে আ গ্লাসটা এটা উঠিয়ে নেব। তো দেখেন, আ লেবুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এর যে সুঘ্রাণ এটা কিন্তু ওভেনের ভিতরে সব জায়গায় ছড়িয়ে পড়েছে।
ফলে এর ভিতরে যে খাবারের গন্ধ, সেই গন্ধটা কিন্তু একদমই থাকে না। আর এটা দিয়ে পরিষ্কার করাটাই সবথেকে উত্তম। আমি এখন টার্ন টেবিলের ওটা উঠিয়ে নিবো, এই গ্লাসটা উঠিয়ে নেবো, এটা ভালো করে ওয়াশ করে নিবো। আর এর ভিতরটা শপিং ব্যাগ দিয়ে সব জায়গায় ঘষে আলতোভাবে ঘষে পরিষ্কার করে নিবো। তো অনেকে আমার কাছে কমেন্ট করেন এই ওভেন সম্পর্কে জানতে চান। অনেকেই বলেন যে এই ওভেনগুলো স্মার্ট ওভেনগুলো আমার ওভেনটা আছে স্যামসাং স্মার্ট ওভেন। তো বলেন যে খুব একটা ভালো না, চলে না। তো আবার কেক বানাতে গেলেও দেখা যায় যে বন্ধ হয়ে যায় বা পুড়ে যায়। তো আমি এই ওভেনে কিন্তু কেক বানানোর কয়েকটা ভিডিও দিয়েছি। আপনারা চাইলে আ সেইভাবে আপনারা বানাতে পারেন। আশা করি উপকৃত হবেন। আর অবশ্যই এই ওভেনগুলো সপ্তাহে ১ দিন করে এভাবে পরিষ্কার করে নেবেন। এতে করে ওভেনের ভিতরে কোনো সমস্যা থাকবে না বা ওভেন বন্ধও হয়ে যাবে না বা ওভেনে কোনো রকম ডিস্টার্বও দিবে না। তো আমি সবসময়ের জন্য এভাবে পরিষ্কার করি। আর এটাই হচ্ছে সঠিক পদ্ধতি। এখন আমি এর উপরে টার্ন টেবিলটা বসিয়ে নিব। তো এই টার্ন টেবিলটা বসানোর জন্য কিন্তু সঠিক উপায়ে বসাতে হয়। কারণ এটা যদি এর গ্লাসটা ঠিকঠাকভাবে না বসে তাহলে কিন্তু এটা ঘুরে না। তো যারা জানতেন না তাদের জন্য আরকি দেখিয়ে দিলাম। এখন দেখেন এটা এমনভাবে বসাতে হবে যে ৩ টা ধাপ আছে। এই ৩ টা ধাপটার জন্য ধাপে বসে যাই। মানে ধাপে না বসলে কিন্তু এটা ঘুরবে না। তো এই ঠিকঠাকভাবে বসাতে পারলেই এটা ঠিকঠাকভাবে চলবে। এছাড়াও ওভেন সম্পর্কে কারোর যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই জানাবেন। এরপরে চলে আসলাম পরবর্তী টিপস। তো আমরা দেখা যায় অনেক কিছু রান্নার পরে বা ভাজি-ভুজি করার পরে এই তেলটা অনেক সময় নষ্ট হয়ে যায়। যেমন আমার এটার ভিতরে একটা পোকা পড়েছে যার কারণে তেল ফেলে দিতে হচ্ছে। এখন এই সিঙ্কের মধ্যে যদি আমি এই তেলটা ফেলি তাহলে আমার এই পুরা সিঙ্কটা কিন্তু নোংরা হবে। আর এতটাই নোংরা হবে এই সিঙ্ক পরিষ্কার করতে গেলেও আমার অনেকটা সময় ব্যয় হবে। তো কিভাবে এই তেলগুলো ফেলছি আমি দেখেন আমি একটা পলিথিন দিয়ে নিয়েছি। পলিথিনটা এই ছিদ্রর ভিতরে আমি আরকি চেপে দিয়েছি। আর এখন এই তেলটা আমি এর ভিতরে ঢেলে দিলাম। যেহেতু এই তেলটা খাওয়া যাবে না তো আমাকে ফেলে দিতেই হচ্ছে। আর আমি যাতে সিঙ্কটা নোংরা না হয় সেটা আরকি মাথায় রেখে এভাবে করে নিলাম। তো দেখেন আমার সিঙ্কটা কিন্তু পরিষ্কার থাকলো। এভাবে কিন্তু আমরা আমাদের ময়লাগুলো এভাবে ফেলে দিতে পারি। এরপরে চলে আসলাম পরবর্তী টিপস। তো এখানে আমি একটা বোতল নিয়েছি। এটা ছিল তেলের বোতল। তো তেলের বোতলটা আমি উপরের অংশটা আরকি ৩ সাইড কেটে নিবো। তো সমানভাবে আরকি কাটার চেষ্টা করছি যাতে করে কাটিংটা ঠিকঠাক হয়। আর এইটা দিয়ে কাটতে গেলে অনেক সময় দেখা যায় কিন্তু স্লিপ খেয়ে চলে আসে। তো অনেক সতর্কতার সাথে আরকি কাটতে হয়। তো দেখেন আমি মুখের অংশ থেকে একটু আরকি কেটে নিলাম। মানে মুখটা বের করে নিলাম। এখন আমি কি রাখবো জানেন এটার ভিতরে? তো আমাদের ফ্রিজে দেখা যায় অনেক সময় আ ডিম রাখলে অনেক ডিম যখন ১ কেস ডিম রাখা হয় তখন দেখা যায় ফ্রিজটা ভর্তি হয়ে যায়। আর টান দিলে কিন্তু ডিমটা পড়ে যায়। তো কিছুটা ডিম যদি এইভাবে বোতলের ভিতরে রেখে ফ্রিজে রাখা হয় তাহলে কিন্তু আ সেটা নিরাপদ থাকে। তো আমি সেটাই রাখার চেষ্টা করছি। এখানে বোতলে রাখছি। আর ফ্রিজে যখন ওভার হয়ে যায় তখন কিন্তু আমার বাচ্চারা অনেক সময় টান দিলে ডিমগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ভেঙেও যায় অনেক সময়। তো দেখেন আমি এভাবে যে এক্সট্রা ডিমগুলো ছিল সেগুলো এভাবে বোতলে রেখে এক সাইডে রেখে দিলাম। এতে নিরাপদও থাকবে। আবার যখন দরকার হবে তখন এখান থেকে নেওয়া যাবে। তো আশা করি আইডিয়াটা আপনাদের কাছে ভালো লাগবে। এরপরে চলে আসলাম পরবর্তী টিপস। তো এই যে প্রেশার কুকারে দেখতে পাচ্ছেন এই রাবারগুলো না মাঝে ঢিল হয়ে যায়। তো ঢিল হয়ে গেলে প্রেশার কুকারে যখন মুখ আটকানো হয় তখন দেখা যায় যে হাওয়াটা সরে যায় আর রান্নাটা হয় না। তখন কি করবেন? যদি এরকম পরিস্থিতির শিকার হন তখন আপনারা এই প্রেশার কুকারের এই ঢাকনাটা ৩০ মিনিটের জন্য আ ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবেন। ৩০ মিনিট, ১৫ মিনিট, ২০ মিনিট যার যেমন আরকি দরকার আপনারা এটা ঢুকিয়ে রেখে দিবেন। তো আমি ৩০ মিনিট পরে ফিরে আসছি। এখন দেখেন এই রাবারটা এতটাই টাইট হয়েছে যে এটা কোনোভাবে হাত দিয়ে টেনেও কিন্তু খোলা যাবে না। তো এরকম রাবার ঢিল হলে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারবেন। তো এই যে প্রেশার কুকার এখন আপনাদের লাগিয়ে দেখাচ্ছি যে এটা কতটা টাইট হয়েছে। তো অনেক সময় এরকম হয়, অনেকদিন ব্যবহার করতে রাবারগুলো কিন্তু ঢিল হয়ে যায়। তখন কিন্তু প্রেশার কুকারে কোনো কাজ করে না। তো দেখতেই পারছেন। আশা করি এটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। এই যে বিছানা চাদর দেখতে পারছেন। বিছানা চাদর ঘরে বাচ্চা থাকলে যা হয় এরকম দলা হয়ে যায়। আর যদি এর নিচে কিছু না বিছানো হয় একেবারে তোশক হয়, আর এই তোশকটা অনেক আগের হয় তাহলে কিন্তু এটা কিন্তু অনেক পিছলা টাইপের হয়ে যায়। আর বিছানা চাদর বিছানার সাথেই কিন্তু বিছানা চাদরগুলো দোলা হয়। এছাড়া তোশকের নিচে যে ময়লাটা থাকে সেটাও বিছানার সাথে উঠে। তো আপনাদের ঘরে যদি বাতিল বা ছেঁড়া যেকোনো বিছানা চাদর থাকে এরকম আগে
আগে বিছিয়ে নিতে পারেন। আমি যেটা করছি দেখেন, আমি সবসময়ের জন্য এই কাজটা কিন্তু করি। তো আপনাদের সাথে এটা শেয়ারও করেছি আগে, আবারও নতুনদের জন্য শেয়ার করছি। তো এটা কিন্তু আমার একটা বাতিল বিছানা চাদর। তো বিছিয়ে তারপরে আমি কিন্তু এই বিছানা চাদরটা বিছালাম। এতে করে এই বিছানা চাদরটা সহজে দলাও হবে না, এছাড়াও কিন্তু নোংরাও হবে না খুব সহজে। তো আশা করি আজকের এই টিপসগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। আর এই টিপসগুলোর মধ্যে সবথেকে কোন টিপসটা বেশি ভালো লেগেছে, ইউনিক হয়েছে, আপনারা অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর নতুন যারা আজকে আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে অল অপশনটি ক্লিক করে রাখবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।